এই ছেলে এই, তোর কি আদব কায়দা বলতে কিচ্ছু নাই? তুই এভাবে বারবার গায়ের সাথে লাগছিস কেন? সরি, আসলে আমি আগে কখনো ট্রেনে উঠি নাই, সেজন্য ভয় লাগছে। ফকিরের ঘরের ফকির, তোকে দেখেই তো মনে হচ্ছে গ্রামের একটা ক্ষেত। খ্যাত মানে কি? হোয়াট? ক্ষেত মানেও বুঝিস না? না। দূর হ, গা থেকে ক্ষেত ক্ষেত গন্ধ। কয়দিন ধরে গোসল করিস নাই? কি বলেন এসব? আমি তো আসার সময় গোসল করলাম। ক্ষেতের বাচ্চা ক্ষেত, এবার চুপ কর আর এখান থেকে উঠে যা। এটা আমি কিনে নিয়েছি, আমার মা বলে দিয়েছে কিনে ওঠার পর বাইরের কোথাও যেন না যাই। উফ, আমার সহ্য হচ্ছে না। কেন? আপনার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে নাকি? তাহলে ওষুধ খেতে হবে। তোর পায়ে পড়ি, এবার চুপ কর ক্ষেতের বাচ্চা ক্ষেত। মেয়েটার কথা শুনে চুপচাপ বসে রইলাম। আমি হলাম শাকিল মাহমুদ, বাবা মায়ের একমাত্র কলিজার টুকরা। আমার বাবা একজন কৃষক আর মা একজন গৃহিণী। আমার বাসা হচ্ছে গ্রামে, আর সেখানে আমি ইন্টারে পাশ করি। আমার রেজাল্ট অনেক ভালো, মাশাআল্লাহ। আর তাই আমি অনলাইনে চাকরির খোঁজ করতে লাগি, কিন্তু পাচ্ছিলাম না। তবে হঠাৎ করে একদিন একটা চাকরির খোঁজ পেয়েই যাই। চাকরিটা বড় কিছু না, চাকরিটা হচ্ছে ঢাকার একজন বিশাল নামকরা ডাক্তারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার বাবা মায়ের ভাবনা, শুধু বাবা মা বললে ভুল হবে, গ্রামের লোকেদের ভাবনা ডাক্তারের সাথে থাকলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের সাথে থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। আর এই কথা ভিত্তিতে আমার বাবা মায়ের বক্তব্য হলো, এত টাকা খরচ না করে একজন ভালো বড় ডাক্তার দেখে আমি যেন তার সাথেই থাকি। আর তাদের আইডিয়া, আমি ডাক্তারের সাথে থেকে একজন বড় ডাক্তার হয়ে যাই। সেজন্য বাবা মায়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি শহরের দিকে পা বাড়াই। এত বড় হয়েছি ঠিকই, কিন্তু এখনো একদম ছোট বাচ্চার মতন হয়ে আছে। আজ পর্যন্ত কখনো ট্রেনেই উঠি নাই, একা কোথায় যাওয়াও হয় নাই। সেজন্য এদিক দিয়ে কষ্ট হচ্ছে, তো আরেক দিক দিয়ে ভয়ও হচ্ছে। জীবনে প্রথমবার ট্রেনে উঠবো। সবার ভয় করে কিনা জানি না, তবে আমার সেই ভয় লাগতেছে। ট্রেনে উঠার সময় মা আমার জন্য অনেকগুলো খাবার দিয়েছে। রাস্তায় খিদে লাগলে যেন খেয়ে নিই। ট্রেনে উঠার পর থেকে ভয়ে তো আমার বুক কাঁপতে লাগতেছে। আমি বাবা মাকে বিদায় জানিয়ে এসে আমার সিটে বসে পড়লাম। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর একটা মেয়ে আমার কাছে এসে বসলো। ট্রেন ছেড়ে দেওয়ার সময় আমি সেই লেভেলে শক খাই। ভয়ের ঠেলায় পাশে থাকা মেয়েটা হাত শক্ত করে ধরি, কিন্তু মেয়েটা আমায় ধমক দিয়ে দূরে সরিয়ে দেয়। এভাবে অনেক কয়েকবার আমি ভয় পেয়ে তার গায়ের সাথে লেগে যাচ্ছিলাম। আসলে আমি ইচ্ছে করে করিনি এসব, ভয়ে আমার হার্টবিট সেই বেড়ে গেছে। কয়েকবার হওয়ার পর মেয়েটা আমার প্রতি সেই লেভেলের ক্ষেপে যায়, যেটা আপনারা প্রথমেই শুনলেন। আসলে এখানে আমার কোনোই দোষ নাই। আমি সাহস পাওয়ার চেষ্টা করছি, কিন্তু মেয়েটা আমাকে দেখে রেগে লাল হয়ে যাচ্ছে। বুঝলাম না ব্যাপারটা কি। এ তো সমস্যা কি? হ্যাঁ, মেয়ে দেখলে কি গায়ে পড়তে মন চায়? আমার কাপড়গুলোই নষ্ট করে দিল, ছি। সরি। দেখ, ভালোই ভালোই বলছি, এখান থেকে উঠে যা, নয়তো আমি লোকে অপমান করে তুলে দিব। এটা আমার সিট তো। তোর গায়ে এমন বিচ্ছিরি গন্ধে আমার উল্টি আসছে। যা এখান থেকে। আমার গায়ে কোনো গন্ধ নেই। আমার কপাল কেন এত খারাপ? আমি এসব ক্ষেত ছেলেদের দু চোখে দেখতে পারি না, আর আমার সিট এসে পড়লো এই জায়গায়। উফ। মেয়েটা আমার ইচ্ছা মতন অপমান করেই যাচ্ছে, বকে যাচ্ছে। তার কথায় মনে হচ্ছে সে অনেক অহংকারী একটা মেয়ে। একটু পর হঠাৎ একটা মেয়ে ওই মেয়েটার পাশে দাঁড়িয়ে গেল, আর তার উদ্দেশ্যে দ্বিতীয় মেয়েটা বলল, তুমি আমার সিটে গিয়ে বসো, আমি এখানে বসছি। উফ, আমার জীবনটা এ শেষ করে দিল। এক নাম্বার গেও ক্ষেত। হুম, যাও। তখন আগের মেয়েটা আমার পাশ থেকে উঠে চলে গেল, আর পরে আসা মেয়েটা আমার পাশেই বসলো। আর আমার উদ্দেশ্যে সে বলল, হাই, আমার নাম নীলা। আমার নাম শাকিল মাহমুদ। আপনার বাসা কোথায়? গ্রামের খ্যাত, সেজন্য তো মেয়েটা আমায় আচ্ছা মতন অপমান করে গেল। ও, তা আপনি কি কখনো ট্রেনে ওঠেননি? না, কখনো উঠিনি। জীবনে প্রথম, অনেক ভয় লাগছিল। তাই আমি মেয়েটার কাছে গিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমায় অপমান করে দেয়। ও আচ্ছা, আমার হাত শক্ত করে ধরে থাকেন, ভয় লাগবে না। ওকে ধন্যবাদ, কিন্তু এই মেয়েটা তো বলেছে আমার গা থেকে নাকি গন্ধ বেরোচ্ছে। ও মিথ্যা বলছে। তা আপনি কি বড়লোকের মেয়ে? না, আমি গরিবের মেয়ে। ও, তাহলে ভালো। বড়লোকের মেয়েরা অনেক অহংকারী হয়, নিজেদের অনেক বড় মনে করে। ওই মেয়েটা অনেক খারাপ। ওটা আমার বড় বোন হয়। কি? ও সরি। ইটস ওকে। আসলে রিমা একটু বেশি অহংকারী, গরিবদের দু চোখে দেখতে পারে না। একদম ঠিক বলেছেন। তা আপনি কোথায় যাচ্ছেন?
চাকরি নিতে, বিশাল চাকরি। ওহ, ভালো তো। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আত্মীয়র বাসা ঘুরতে গেছিলাম, সেখান থেকে বাসায় যাচ্ছি। আচ্ছা। এরপর আমি নীলার সাথে কোনো কথা বললাম না, সিটের সাথে হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে রইলাম। যাচ্ছি এক নতুন জায়গায়, নতুন পরিবেশে। জানি না কি করে আমি শহরে থাকবো। ছোট থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামের ছেলেদের মতন আচরণ আমার। জীবনে কোনোদিনই শহরে আসিনি, আর শহরের পরিবেশ কেমন সেটাও জানি না। আজকে প্রথম শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আসলে আমি ইন্টার পাশ করে বেকার জীবন কাটাচ্ছিলাম। তখন আমার বাবা মা বলে, এভাবে অযথা বসে না থেকে কিছু একটা চাকরি করো। আর সেজন্য আমি পত্রিকা পড়তে শুরু করি। কোথাও চাকরির খোঁজখবর আছে কি না খুঁজতে লাগি। আরও খোঁজাখুঁজির পর অনেক কয়েকটা আমি চাকরির সার্কুলার দেখি এবং আবেদনও করেছিলাম, বাট সেগুলোতে আমি টিকিনি। আসলে সবচেয়ে বড় কথা হলো, এখন চাকরি নিতে গেলেই টাকা লাগে। টাকা ছাড়া যোগ্যতার কোনো মূল্যই নেই। টাকা দিলেই চাকরি, না দিলে কোনো চাকরি নেই। তাই বড় বড় চাকরি আমার দ্বারা হলো না। সেজন্য অনেক খোঁজাখুঁজি করে একটা চাকরি পেলাম, আর সেটার জন্যই শহরে যেতে হলো। কি আর করার, বাবা মায়ের ইচ্ছা আমি বিশাল চাকরি করব, তাই বাবা মায়ের ইচ্ছা পূরণের জন্য ঢাকা দিয়েই চলে আসলাম। পুরো রাস্তায় আমি চুপচাপ আসলাম। নীলা আমার সাথে কথা বলতে চাইলো, কিন্তু আমি তখন কথা বলি নাই, কারণ কথা বলতে আমার তেমন ভালো লাগে না। এই যে চুপি মাস্টার, ঢাকাতে চলে আসলাম, আপনি যাবেন কোথায়? এখন পর্যন্ত জানি না কোথায় যাব। আচ্ছা, তাহলে আমি যাই, বাবা মার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। তারপর নীলা সেখান থেকে চলে গেল। আমি ট্রেন থেকে নেমে সামনের দিকে হাঁটতে লাগলাম। সারা রাত ট্রেনে কাটিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। জীবনে প্রথম ট্রেন করে কোথাও যাচ্ছি, যার জন্য বেশি ক্লান্ত লাগছিল। কিছুটা হেঁটে আসার পর রাস্তার পাশে থাকা টেবিলটায় বসে পড়লাম। শহরের কোন জায়গা, কোন স্থান, কোন মানুষ কিছু চিনি না। এ অচেনা শহরে আমি এখন কোথায় যাব? তবে আমি ততটা বোকা না। সেজন্য গ্রাম থেকে আসার সময় যার সাথে আমার চাকরি হয়েছে তার নাম্বারটা, ঠিকানাটা আমি নিয়ে আসছি, আর এখন সেটার সাহায্যে সেখানে পৌঁছাবো। ঘাট থেকে ব্যাগ বের করে নিচে রাখলাম। সেখান থেকে নাম্বার আর ঠিকানা বের করে হাতে নিয়ে বসে রইলাম। ভাবছিলাম কাকে জিজ্ঞেস করব আর কে আমায় এখানে পৌঁছাবে। এমনিতে আমি অচেনা মানুষের সাথে কথা কমই বলি, আর তার উপর এটা শহর। কিছুটা ভয় ভয় লাগছিল, কিন্তু এই কাজটা না করলেও নয়, করতেই হবে। এমন পজিশনে পৌঁছে গেছি যার কারণে বুকে সাহস জমিয়ে দাঁড়িয়েই পড়লাম। কিছুক্ষণ পর একটা লোক আমার সামনে দাঁড়িয়ে হাঁটছিল। আমি সুযোগ বুঝে তার সামনে গিয়ে দাঁড়িয়েই গেলাম। হাত থেকে লাঠিটা ওই লোকটার সামনে ধরলাম আর জিজ্ঞেস করলাম, এটা কোন দিকে? তখন সেই লোকটা আমার চোখ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর জিজ্ঞেস করে, আমি কি নতুন এই শহরে? আমি সেই লোকটাকে সব বলি যে আমি এই শহরের নতুন, একটা চাকরির জন্য এসেছি। তখন লোকটা আমার কথা সব শুনে সেই কাগজটা হাতে নিয়ে মন দিয়ে দেখতে লাগলো। মন দিয়ে দেখার পর সে আমাকে বলল, এই ঠিকানা এখান থেকে কিছু দূরে, আর সেখানে যেতে হলে নাকি আমায় যেতে হবে। আমি সেই লোকটার কথা শুনে লোকটাকে অভিনন্দন জানিয়ে বিদায় করলাম। কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব ভাবছি। তখন সেই লোকটা আবার আমার কাছে ফিরে আসলো। আমি যে কোনো একজনের সাথে উঠে ঠিকানা রিক্সাওয়ালাকে বললেই তাহলেই নাকি রিক্সাওয়ালা আমাকে সেই ঠিকানায় পৌঁছে দেবে। লোকটার কথা অনুযায়ী আমি তাই করলাম। রাস্তা থেকে একটা রিক্সা ধরে তাকে ঠিকানাটা দেখালাম। তখন রিক্সাওয়ালা আমাকে ভালো করে বসতে বলল। আমি একসাথে উঠে চেপে বসলাম। রিক্সাওয়ালা আঙ্কেল রওনা দিয়ে দিল। রিক্সা তার নিজের গতিতে চলছে, আর আমার বুকের হার্টবিট তার নিজের গতিতে ধকধক করে গতিতে চলতে লাগলো। মনে মনে ভাবতে লাগছি, না জানি এই লোকটা আমায় কোথায় নিয়ে যায়। এখন সেই সব কথাই মনে হতে লাগলো আমার। আসলে বিপদে এইসব চিন্তাভাবনা একটু বেশি আসে, এটাই স্বাভাবিক। আমার সময়ও তাই হলো, কোনোরকম ব্যতিক্রম ছাড়াই। ভয়ের কারণে গায়ে গরম ধরে গেছে। কি ভাবছি, লোকটা যদি আমায় ভিজতে লেগে যায় তাহলে আমি জোরে একটা চিৎকার দিব, আর আমার চিৎকার শুনে শহরের আশেপাশে থাকা লোকগুলো এসে আমায় বাঁচিয়ে নেবে। নয়তো আমি লোকটার সাথে মারপিট করব। সিনেমার হিরোর মতন বিপদে পড়লে মারপিট করে, যেমন আমি এরকম বিপদে পড়লে মারপিট করব। এরকম হাজারো ফাউল ফাউল চিন্তাভাবনা মনের মধ্যে সে জড়ো হচ্ছে। যেখানে আমি মারপিট থেকে 14 হাত দূরে থাকি, সেই ছেলে আমি এখন ভাবছি বিপদে পড়লে আমি মারপিট করব। এসব ভাবতে ভাবতে অনেকটা পথ চলে আসলাম, আর রিক্সাওয়ালা আঙ্কেলের কথা ছাড়াই রিক্সা চালাচ্ছি, যার ফলে ভয়টা আমার একটু বেশিই লাগছিল। আর একটু যাওয়ার পর রিক্সাওয়ালা আঙ্কেল হঠাৎ করে থেমে গেল। তখন আমি চমকে উঠলাম। এদিকে সিটিতে তাকিয়ে দেখলাম
তখন রিক্সাওয়ালা আঙ্কেল আমায় বলল সেই ঠিকানা নিয়ে নাকি চলে এসেছে। আমি খুশি হয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কোনো লোক দাঁড়িয়ে আছে কিনা আমার জন্য। তখন আমি আঙ্কেলকে রিক্সা ভাড়া দিয়ে বুকের কাছে জড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। তখন সামনের বাড়িটায় দেখি 45 লেখা আছে। আমার মনে হলো কাগজে লেখা ছিল 45, আর নিশ্চিত হওয়ার জন্য পকেট থেকে সেই কাগজটা বের করলাম আর দেখলাম সেই কাগজে লেখা আছে 45। এটা দেখে মনের মধ্যে একটা শান্তি পেলাম। মুখে ফুটে উঠল একটা দেশ জয় করার মতন হাসি, আর সেই হাসি বেশ সময় স্থায়ী না করেই চলে আসলাম দরজার সামনে। আমি আমার মতন দরজায় ফেললাম এক প্রকার বাড়ি, কারণ আমরা গ্রামে টুকা দিয়ে ভিতরে যাই, কিন্তু এখানে তো তারা কিছুতেই দরজা খুলছে না। অনেকক্ষণ পর গেট খুলে গেল। আমি ভিতরে দিলাম একটা দৌড়, কিন্তু সেটা বেশি দূর পর্যন্ত স্থায়ী থাকলো না। সামনে থেকে একটা গাড়ি চলে এলো আর আমি সেখানে মাথার উপর হাত দিয়ে বসে পড়লাম। আমি এক প্রকার স্তব্ধ হয়ে আছি। এটি কে রে? হ্যাঁ, আসমান থেকে পড়ার মতো এসে আমার গাড়ির সামনে পড়লি। হঠাৎ এমন কথা শুনে আমি হাত সরিয়ে উপরের দিকে তাকিয়ে দেখি এটা তো সেই মেয়ে যে ট্রেনে আসার সময় আমায় অপমান করেছিল। তুই আমার পিছু করতে করতে বাসা পর্যন্ত এসে গেছিস? তোর তো সাহস কম নয়। আসলে আপনি আমায় ভুল বুঝছেন, আমি আপনার... একদম চুপ। তোর কথা শুনতেও আমার ঘৃণা হচ্ছে। মাথা নিচু করে নিলাম। তোকে ভিতরে কে আসতে দিল? আমি আজ তাকেই বাসা থেকে বের করে দেব। আমায় কেউ ঢুকতে দেয়নি, আমি একলাই আছি। এই এই ক্ষেতের বাচ্চা ক্ষেত, বের হো আমার বাসা থেকে। ঠিকমতো কথাই বলতে পারে না। দেখেন, আমি আপনার বাড়িতে আসছি, তার কারণ হচ্ছে গিয়ে আমি এখানে... তোর এসব খ্যাত মার্কা কথা শোনার কোনো ইচ্ছেই আমার নেই। আমার তো উল্টি আসছে। বের হয় এখান থেকে। দেখুন, আমি এখানে... দারোয়ান, একে বের করে দাও। কিন্তু আমি... মেয়েটার কথা শুনে দারোয়ান আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি মেয়েটাকে অনেক অনুরোধ করতে লাগলাম, কিন্তু সে আমার কোনো কথা না শুনে গাড়িতে গিয়ে বসলো আর সেখান থেকেই বেরিয়ে চলে গেল। আর তারপর দারোয়ান এসে আমায় সুন্দর করে ধরে ঘরের বাইরে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমার কথা তো কেউই শুনলো না। ঠিক এমন সময় সেই বাড়ির ছাদ থেকে কে যেন ডাক দিল। তখন দারোয়ান দাঁড়িয়ে গেল। ছাদ থেকে লোকটা কি যেন ইশারা দিল, যার ফলে দারোয়ান আমায় ছেড়ে দিয়ে চলে গেল। তারা ছেড়ে দেওয়ায় আমার মহা খুশি। ছেড়ে জুড়ে ফিটফাট হয়ে দাঁড়িয়ে গেলাম, কারণ আমি শুনেছি সুন্দর করে দাঁড়ালেই নাকি চাকরি হয়ে যায়। কিন্তু আমার সেই পোস্টটাকে নষ্ট করে দিয়ে একটা দারোয়ান আমায় হাত ধরে টেনে বাসার ভিতরে এনে দাঁড় করিয়ে দিল। আমি এবার আশেপাশে তাকিয়ে আবার সেই সুন্দর মতন পোজ দিয়ে দাঁড়িয়ে গেলাম। একটু পর দেখলাম সিঁড়ি বেয়ে একটা ভদ্রলোক আসছে আর হাত দিয়ে কি যেন ইশারা করছে। আমি পাশে তাকিয়ে দেখি দারোয়ান চলে গেল। আমি ভাবলাম, বাহ, কি সুন্দর শিকারী দারোয়ান। তখন সেই ভদ্রলোক এসে আমার সামনে দাঁড়িয়ে গেল। আমি তাকে সালাম দিলাম, যেহেতু আমি মুসলিম। কিন্তু কথা হচ্ছে, লোকটা কি সালাম নিবে? যদি মুসলিম হয় তাহলে নিবে। আমায় অবাক করে দিয়ে লোকটার সালামের উত্তর দিল। আমি জেনে গেলাম লোকটা মুসলমান। আমি মুচকি হেসে বললাম, কে তুমি, আর এখানে কেন এসেছ? আমায় চিনতে পারেননি? আমি ওই ছেলে যে গ্রাম থেকে আপনায় ফোন করেছিলাম, আর আপনি আমায় চাকরি দিয়েছেন। ওহ, তাহলে তুমি সেই ছেলে, মানে শাকিল মাহমুদ? জি, একদম, আমি সেই ছেলে। ওহ, আমার কি চাকরি হবে? হ্যাঁ, হবে না কেন, অবশ্যই হবে, তবে কিছু পদক্ষেপ পার করতে হবে। কিসের পদক্ষেপ? আসলে তোমায় যে আমি চাকরিটা দেব তার জন্য কিছু পরীক্ষা দিতে হবে। আমি সব পরীক্ষা দেব আর পাশও করব, তবু আমার চাকরিটা দেন। আচ্ছা চলো, এখানে বসো। তারপর আমি গিয়ে মাটিতে বসলাম, কারণ গ্রামে তো আমরা মাটিতেই বসি। তারপর আমার দিকে আঙ্কেল তাকিয়ে থেকে সোফায় বসলাম আর আমায় কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। এবার বললো আমি কোথা থেকে এসেছি। সেসব প্রশ্ন আমি সরাসরি উত্তরও দিয়ে দিলাম। আর যেগুলো আউটডোর থেকে, মানে বাইরে থেকে প্রশ্ন করছিল, সেগুলো তো আমি দিতেই পারলাম না। স্যার, আমার কি চাকরিটা হবে? আমি যতটুকু পারছি বুঝলাম, তুমি পড়াশোনা খুব ভালো, কিন্তু আউট বুদ্ধি একটু কম। স্যার, আমি শুধু পড়াশোনা করি আর একজন সহজ সরল ছেলে আমি।
তা তো বুঝলাম, কিন্তু প্লিজ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন। চাকরির জন্য আমি গ্রাম থেকে শহরে ছুটে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। আরে শাকিল, তুমি? এমন দুশ্চিন্তার সময় হঠাৎ এরকম কর্কশ আওয়াজের শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আঙ্কেলের দিক থেকে চোখ ফিরিয়ে আমি খুঁজতে লাগলাম আওয়াজটা কোথা থেকে আসলো। পরে বুঝতে পারলাম না, সিঁড়ির উপর থেকে আসছে। আমি সহ আঙ্কেল, মানে আমার সামনে থাকা আমার স্যার, সিঁড়ির দিকে তাকালো। আমি তাকিয়ে তো অবাক। নীলা এখানে কি করছে? নীলা, আপনি? তার আগে বলো, তুমি এখানে কি করছো? আমি তো এখানে চাকরির জন্য আসছি। ও, তার মানে তুমি আমার বাসায় এসেছিলে, মানে আমার বাবার কাছে চাকরিতে আসছিলে? বাবা মানে? হ্যাঁ, তোমার সামনে যে বসে আছে সেটা আমার বাবা। ও, বাবা, তুমি ওকে চাকরিটা দাও। ও খুব ভালো ছেলে। ট্রেনে আসার সময় আমরা একসাথে এসেছি। ওরা অনেক গরিব। প্লিজ তুমি ওদের বেঁচে থাকার একটা পথ করে দাও। আরে মা, কি বলিস? তুই ওর সাপোর্ট করছিস আর আমি চাকরি দেব না? এটা কখনো হয় নাকি? চাকরিটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম মা। আর হ্যাঁ, শাকিল, তোমার কি কোনো থাকার জায়গা আছে? আরে বাবা, কি যে বলো না, ও আজকে মাত্র শহরে এসেছে। শহরে কিচ্ছু চেনে না, এখন কোথায় থাকবে? আরে বাসায় যেসব কাজের লোকেরা থাকে ওদের সাথে থাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা শাকিল, তুমি এখন থেকে ডিউটিতে জয়েন করবা নাকি পরে থেকে? বাবা, অনেকটা পথ জার্নি করে এসেছে, একটু রেস্ট করতে দাও। ওকে বাই। সন্ধ্যা থেকে নয়তো কাল সকাল থেকে জয়েন করতে পারো, তোমার ইচ্ছে। জি। তারপর আঙ্কেল ওখান থেকে উঠে চলে গেল। আমিও দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে থেকে বাড়ির চারিপাশটা ভালো করে দেখছিলাম। সত্যি বাড়িটা অনেক সুন্দর করে সাজানো আছে, আর অনেক দামি দামি জিনিসপত্র আছে। এসব জিনিসপত্র এর আগে আমি কখনো দেখিনি। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তখন পেছন থেকে নীলা এসে আমায় ডাক দিল। আমি কিছুটা চমকে উঠলাম। সাথে সাথে পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে থেকে হাসছে। এই, তুমি এত জোরে চমকে উঠলে কেন? না, কিছু না, এমনিতে। মনে হচ্ছে আপনি অনেক ভীতু। হ্যাঁ, অনেকটাই। তাহলে ভীতু স্যার, চলেন আপনি, আপনার রুম দেখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলেন। নীলা আমার সামনাসামনি গেল আর আমি তার পেছন পেছন গেলাম। কিছু দূর যাওয়ার পর সে একটা রুম দেখিয়ে দিয়ে বলল এটাই নাকি আমার রুম। আমরা দুজনই রুমের ভিতর চলে গেলাম। রুমটা একটু অপরিষ্কার হয়েছিল, যার কারণে নীলা একজন কাজের মেয়েকে ডাক দিল। কাজের মেয়েটা এসে রুমটা পরিষ্কার করে দিল, আর নীলা রুমটা আমায় গুছিয়ে দিল আর বলল, তুমি এখানে রেস্ট নাও, আমি আসছি। জি। তারপর আমি খাটের উপর বসে পড়লাম। তখন নীলা আসে এখান থেকে বেরিয়ে চলে গেল। আমি উঠে এসে দরজা একটু হালকা করে লাগিয়ে দিলাম। এরপরে সে খাটের উপর শুয়ে পড়লাম। সারা রাত আমি ঘুমাতেও পারছি না ট্রেনের আওয়াজে, কিন্তু এখন ঘুমাতে পারবো কিনা এটাও বড় চিন্তার কারণ। নতুন জায়গায় আমার না ঘুম আসে আর না সাহস আসে, তবুও শুয়ে পড়লাম। অনেক ক্লান্ত থাকায় কিছু সময়ের মধ্যেই ঘুম ধরে গেল। সময় কোন দিক দিয়ে কেটে গেল বুঝতেই পেলাম না। কিছু একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। রুম থেকে বেরিয়ে আমি সোজা বাইরে আসলাম। বাইরে এসে দেখি কেউ নেই। ওখানে একটা পানির ব্যবস্থা, মানে ট্যাপ দেখে আমি হাত মুখ ধুতে লাগলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পিছনে ঘুরে আসতে আমি চমকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটা, মানে নীলার বড় বোন দাঁড়িয়ে আছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। জানি না কি করব এখন। যদি দেখে কি করে কে জানে। আমি তাকে দেখে মাথা নিচু করে নিলাম, আর সে আমাকে দেখা মাত্রই অনেকটাই রেগে গেল আর রাগী কণ্ঠে আমায় বলতে লাগলো, এই ক্ষেতের বাচ্চা ক্ষেত, তোর তো সাহস কম না? তুই আমাকে ফলো করতে করতে আমার বাসা পর্যন্ত এসে পড়েছিস। ও, মানে তুই দেখেছিস আমি বড়লোকের মেয়ে, এজন্য লোকটা সামলাতে না পেরে আমার পিছে পিছে চলে এসেছিস। না আমি আপনার কিছু করেছি আর না আমি কোনো কিছুর লোভ করেছি। আমি এখানে চাকরির জন্য এসেছি। কি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? তুই কি জানিস আমি চাইলে এই মুহূর্তে তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি? দয়া করে মেম সাহেব এমনটা করবেন না, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে এক্ষুনি আমার পা ধরে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। মেম সাহেব এরকম করবেন না। আমি অনেক কষ্টে শহর ছেড়ে এসেছি। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে শহরে পাঠিয়েছে। সেই জন্য বলছি আমার পা ধরে মাফ চা, নয়তো আবার তোকে গ্রামে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মেম সাহেব। হুম তারপর আমি আর কোনো উপায় না পেয়ে সোজা তার পায়ে হাত দিয়ে গেলাম। তখন হঠাৎ করে নীলা চলে এলো সেখানে, আর আমাদের এসব দেখে নীলা বলল, আপু, কি করছিস সেটা? হঠাৎ নীলার এমন কথা শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। নীলা, তুই চুপ থাক। এসব খ্যাত ছেলেদের এটাই আসল শাস্তি।
ও তোর কি এমন ক্ষতি করলো যে তুই ওকে শাস্তি দিচ্ছিস? অনেক ক্ষতি করছে, তুই শুনে কি করবি? আমি সব দেখেছি, ও তোর কিচ্ছু ক্ষতি করেনি। তুই ওকে গ্রামে পাঠানোর ভয় দেখিয়ে এসব করাচ্ছিস। দেখ, একদম বাজে কথা বলবি না বলে দিলাম। আমি বাজে কথা বলছি নাকি? কে বলছে? এটা আমার থেকে ভালো তুই জানিস। মানে? মানে তুই জানিস। আর হ্যাঁ, নেক্সট টাইম শাকিলকে এভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করবি না, নয়তো আমি বাবাকে সব বলে দেব। আমিও দেখে নেব। এই কথাটা বলে মেয়েটা মুখ ভেচকিয়ে চলে গেল। আমি এভাবেই চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন নীলা আমার সামনে এসে বলল, তুমি ওর পা ধরতে কেন যাচ্ছিলে? ও তো ধরতেই বলেছিল। ও বললো আর তুমি তাই ধরবে? ও আমায় নাকি আবার গ্রামে পাঠিয়ে দিবে। উফ, শোনো, রিমার কথায় কোনো ভয় পাবা না, ও তোমায় ভয় দেখাবে। হুম। কি হুম? হ্যাঁ, কি হুম? না, কিচ্ছু না। গর্ধব একটা। যাও তোমার কাজ করো। ওকে, ঠিক আছে। আর রিমা আবার কিছু বললে হয় আমায় নয়তো আমার বাবাকে বলে দেবে, ওকে? হুম। আবার তো কি বলবো? কচু বলো। কচু? আরে ধর, পাগল একটা। কোথায় যাচ্ছিলে তুমি? আসলে আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আঙ্কেলের কাছে যেতে লাগছিলাম। নিন কি? আর আপনারা রাতে খাটের উপর শুয়ে থাকেন আর কি করেন? আরে কি করি? দূর, ওই যে ইংরেজিতে স্লিপ বলে। ওহ, ঘুম। হুম। ধুর, দেখো শাকিল, তুমি এখন আর গ্রামে নও, এখন তুমি শহরে। আর তাই শহরের পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে কি করতে হবে আমায়? সবার প্রথমে এসব নিন বাদ দিতে হবে, আর আমাদের মতো ঘুম বলতে হবে। ঘুম? একদম। আর তারপর আর কি ভাষা তোমাদের গ্রামে অন্যরকম সেগুলো বলো। মনে নেই তো। ওকে, তুমি এখন বাইরে বেশি কথা বলবে না। আমি তোমার কথার মধ্যে ভুল পেলে সেটা ঠিক করে দেব, ওকে? ঠিক আছে। এবার চলো। শুনেন, হ্যাঁ বলো। আপনি কত ভালো, এই রিমার চাইতেও বেশি ভালো। আপনি আমায় এত সাহায্য করেছেন। হয়েছে, এবার বাবার কাছে চলেন স্যার। চলেন। তারপর আমি নীলার পিছন পিছন হাঁটতে লাগলাম। নীলা আমায় তার বাবার রুমে নিয়ে গেল। আমি গিয়ে দরজায় দাঁড়িয়ে গেলাম। বাবা তোমার সাথে কথা বলবে শাকিল। আচ্ছা, ভিতরে আসো শাকিল। জি আঙ্কেল। এবার আমি দরজা থেকে ভেতরে গিয়ে আঙ্কেলের সামনে দাঁড়িয়ে পড়লাম। আরে বাবা, দাঁড়িয়ে গেলে কেন? বসো। না আঙ্কেল, বসতে পারুম না, কারণ আম্মু বলেছে গুরুজনের সামনে বসতে নেই। ও আচ্ছা। জি আঙ্কেল। আর হ্যাঁ, আমি ডিউটিতে জয়েন করতে চাই। আপনি শুধু আমায় কাজ দেন তাহলেই হবে। তোমার কাজ তেমন কিছু না, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবা, আমার সাথে সাথে থাকবা। আমার প্রয়োজন অপ্রয়োজন সব কিছু খেয়াল তোমাকেই রাখতে হবে। প্রথম কয়েকদিন একটু সমস্যা হবে, এটা আমিও জানি, কিন্তু ভালো করার চেষ্টা করো। আচ্ছা আঙ্কেল, আমি চেষ্টা করুন। তুমি এক কাজ করো, তুমি আমার আগের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে নাও। আচ্ছা আঙ্কেল। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমায় বলবা। আচ্ছা আঙ্কেল। এরপর আঙ্কেলের সাথে কথা বলা শেষ করে আমি আর নীলা বাইরে চলে আসলাম। বাইরে এসে নীলা আমায় ডাক দিল। আমি তার সামনে যেতে বলল, শোনো, তোমার দুটো ভুল পেয়েছি আমি। কিসের? বাবা সকালে তোমায় যখন প্রশ্ন করে তখন নিশ্চয়ই প্রশ্ন ইংরেজিতে ছিল। হুম। তাহলে আমার মনে হয় তুমি অনেক ভালো ইংরেজি পারো। হ্যাঁ, পারি তো কিছুটা। তুমি কথায় কথায় এই ইচ্ছা না বলে ওকে বলবা, এতে তোমার কথার স্টাইল বেড়ে যাবে। আর 2 নাম্বার হলো, পারবো না, নিমো না এসব গেও ভাষা বাদ। এখন থেকে বলবা পারবো না, খাবো না। বুঝতে পারছো? হুম। তুই এখানে কেন এসেছিস? আগে বলি, তুই বড়লোক নয়, বড়লোক আমাদের বাবা মা। বাবা মায়ের মানেই আমাদের। আমাদের বলবি, তোর একার না। আরেকটা কথা, তোর মতো অহংকারী মানুষ আছে বলেই আজ মানুষের মধ্যে এত ভেদাভেদ। তুই একটা গেও খ্যাত ছেলের সামনে আমায় অপমান করছিস। অপমান হতে চাইলে কিছু করার নেই, ভালো চাষটা এখান থেকে চলে যা, নয়তো যেটুকু মান আছে সেটুকুও থাকবে না। আমিও দেখি তুই এই খ্যাত ছেলেটাকে কি করে এখানে রাখতে পারিস। শোন, কার ভাগে কি আছে সেটা জানি না, কিন্তু আমি থাকতে তুই এর কিচ্ছু করতে পারবি না। বাহ, ওভার কনফিডেন্স। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অনেক বেশি নয়। সেটা সময় দেখা যাবে। রিমা আর নীলার এমন ঝগড়া দেখে আমি সেখান থেকে চলে আসলাম। আমার জন্য অযথা 2 বোনের মধ্যে ঝামেলার সৃষ্টি হচ্ছে, কিন্তু আমি তো নীলাকে কিছু করতে বা বলিও নাই। তাহলে কেন সে আমার হয়ে নিজের বোনের সাথে ঝামেলা করছে? আমি নীলাকে মানা করে দেব। এসব যেন
না করে। আর আমার শহরের ভাষা শেখার কোনো দরকার নেই, আমি গ্রামের খ্যাতি ভালো আছি। অযথা কোনো ঝামেলায় আমি জড়াতে চাই না, এসব ঝামেলা আমার একদম পছন্দ নয়। আমার কারণে তারা একে অপরের শত্রু হয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে এসব ভাবছিলাম, তখন নীলা এসে পেছন থেকে আমায় ডাক দিল। আমি বুকে সাহস নিয়ে তার সামনাসামনি হয়ে দাঁড়িয়ে আছি। দেখুন, আপনার একটা কথা বলবো। আবার বলবো? বলবো, বলো। বলো, কি বলবা? দেখুন, আমি গ্রামের একজন খুব সাদাসিধে একটা ছেলে, আর সেটাই আমি থাকতে চাই। প্লিজ আমার জন্য আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। আরে রিমা এরকমই, ওর অনেক অহংকার, সব সময় বন্ধু বান্ধবদের সাথে থাকে। ছোট থেকে আমার বাবা মা ওর জন্য অনেক চিন্তা করে ভবিষ্যতে কি হবে। আপনি আর আমার হয়ে কিচ্ছু বলবেন না। কেন? স্যার বললে কি হচ্ছে? স্যার মানে কি আপনার স্যার? আরে ঘাবড়ানোর কি আছে, আমি এমনিতেই বলছি, কচু যে কোনো কথাতেই শুধু ভয় পেয়ে যায়। দয়া করে আপনি আর আপনার বোনের সাথে ঝগড়া করবেন না। আপনারা তো নিজেরই বোন, তাহলে আমার জন্য কেন নিজেরা ঝগড়া করছেন? কারণ আমিও চাই রিমার সব মানুষের দুঃখ বুঝতে পারুক। ও স্যার, এবার চলেন আপনাকে আমার বাবার আগের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলিয়ে দিই। আচ্ছা, উফ, একটু আগেই শেখাইলাম। ওকে। মনে থাকে যেন, ভিতর ডিপ। তারপর নীলা এদিকে হাঁটতে লাগলো, আমিও তার পিছন পিছন হাঁটা শুরু করলাম, কারণ দরকারটা তো আমারই। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে যাওয়ার পর নীলা হঠাৎ করে থেমে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখানে থামলো কেন? তখন নীলা উত্তর দিল, এটা ওর বাবার আগের অ্যাসিস্ট্যান্টের বাসা। এরপর আমি আর নীলা দুজনে মিলে বাসার ভিতরে গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি সেই লোক আর তার স্ত্রী আছে। আমার আর নীলাকে দেখে কিছুটা অবাক হলো। নীলাকে বসতে দিল, অনেক আদর যত্ন করলো, তার সাথে আমাকেও কিছুটা আদর যত্ন করলো। আমি চেয়ারে বসে রইলাম, তারা আমাদের নাস্তা পানি করতে দিল। এরপর আমি তার সাথে কিছু কথা বললাম। আঙ্কেলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কি কাজ করতে সব কিছু শুনে নিলাম। এরপর আরও অনেক কিছু গল্প করে সেখান থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম বাসায়। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল। নীলা তার রুমে গিয়ে পড়তে বসলো। আমি আমার রুমে যেতে একটু পর আঙ্কেলের ডাক পড়লো। আমি তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে আঙ্কেলের সামনে হাজির হলাম। তুমি কি সব কিছু বুঝে নিয়েছো? জি আঙ্কেল, আমি সব কিছু বুঝে নিয়েছি। আচ্ছা, তাহলে কালকে থেকে তোমার ডিউটি মন দিয়ে ডিউটি করবা। আচ্ছা, না মানে ওকে। এবার তুমি আমার সাথে চলো। ওকে। তারপর আমি আর কোনো কথা বললাম না, বা আঙ্কেলের কোনো প্রশ্নে জিজ্ঞাসাও করলাম না। কোথায় যেতে হবে, কেন যেতে হবে, এসব কিছু আমি আর জিজ্ঞেস করলাম না। সোজা আঙ্কেলের সাথে হাঁটতে লাগলাম। আঙ্কেলের বাসা থেকে বেরিয়ে এসে ড্রাইভারকে ডাক দিলাম। ড্রাইভার তখন গাড়ি বের করলো। তখন আমি গাড়িটা ভালো করে সার্চ করে দেখে নিলাম। আর এটা দেখে আঙ্কেল কিছুটা অবাকও হলো। আমার চোখের দিকে তাকিয়ে বলল, এটা আবার কিসের জন্য? দেখুন আঙ্কেল, আমি এখন থেকে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার কোনটা ভালো হবে কোনটা ক্ষতি হবে একটু হলেও আমার দায়িত্ব আছে। আর আমি আমার জীবনে থাকতে আপনার কোনো রকম ক্ষতি হতে দেব না। দেখো শাকিল, তুমি শুধু তোমার দায়িত্বটা পালন করবে, এর চেয়ে বেশি করার দরকার নেই। আঙ্কেল, আপনার রক্ষা করার দায়িত্ব ও কর্তব্য আমার। আপনি যদি না থাকেন তাহলে আমি কার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকব? আর তাই আপনাকে রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। কিন্তু তুমি এটা শিখলে কিভাবে? আসলে আঙ্কেল, আমি বাংলা সিনেমা দেখতাম, হিন্দি সিনেমা দেখতাম, দেখেই ওখান থেকেই শিখেছি এসব। ও, খুব ভালো। আর শোনো, তোমায় আমি আরেকটা কথা বলে দিই, শুধু আমার সাথে থাকলে হবে না, আমি তোমার ছোটোখাটো কিছু কাজ করতে দিব, আর সেগুলো তোমাকে করতে হবে। জি, অবশ্যই করব। আপনার কথা, সব কথাই আমি শুনবো, কারণ আমার কাছে এখন আমার বাবা মা কেউ নেই। এখন অভিভাবক বলতে শুধু আপনি আছেন। বা আমার সাথে ভালো আচরণ ব্যবহার করে যদি থাকতে পারো, তাহলে আমি তোমার ছেলের মতো করে ভালোবাসবো। জি আঙ্কেল, আমি চেষ্টা করব। হুম। এরপর আমি আর আঙ্কেল কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলাম না, আর আঙ্কেল আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলো না। দুজনেই চুপচাপ রয়ে গেলাম। গাড়ি তার নিজের গতিতে চলতে লাগলো। আমি জানলার দিকে বাইরে তাকিয়ে আছি। বাইরে এটা কি দেখছি, কোনো জায়গায় অন্ধকার নেই, সব জায়গাতেই আলো। ছোট দেখতে শুনেছি শহরে নাকি রাত হয় না। আমাদের গ্রাম যেমন সব জায়গায় রাত হলে অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি রাত হলে শহর নাকি অন্ধকার হয় না। আর সেটা বাস্তবতা আজকে দেখতে পেলাম।
কিছু জায়গা পর পর আলোর ব্যবস্থা করা আছে, অন্ধকারে কোনো ছাওয়াই নেই। পরিবেশটা দেখে অনেক সুন্দর মনে হলো। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে এসব প্রকৃত সৌন্দর্য দেখছি। এমন সময় হঠাৎ করে গাড়ি দাঁড়িয়ে গেল। গাড়ি দাঁড়িয়ে যাওয়াতে আঙ্কেল গাড়ি থেকে নেমে গেল। আর আঙ্কেল নেমে গেলে আঙ্কেলকে নেমে যেতে দেখে আমিও আর দাঁড়িয়ে থাকলাম না, গাড়ি থেকে নেমে আঙ্কেলের পাশে এসে দাঁড়িয়ে গেলাম। তখন আঙ্কেল তার সাথে সাথে আমায় যেতে বলল। এ কথা বলে আঙ্কেল সামনের দিকে হাঁটা লাগালো, আমিও হাঁটা লাগালাম। সামনে তাকিয়ে দেখি একটা বিশাল বাড়ি, মনে হচ্ছে আঙ্কেল সেই বাড়িতেই যাচ্ছে। আমিও কোনো প্রশ্ন না করে আঙ্কেলের পিছন পিছন ছুটতে লাগলাম। আমার চিন্তাই সঠিক হলো, আঙ্কেল পাশে থাকা একটা বড় রুমে প্রবেশ করলো, তার সাথে আমিও প্রবেশ করলাম। আঙ্কেল ভেতরে গিয়ে সোফার উপরে বসে পড়লো। তখন একটা ভদ্রমহিলা আঙ্কেলের সামনে দাঁড়ালো। আমি গিয়ে আঙ্কেলের পাশে দাঁড়িয়ে পড়লাম। আমায় দাও। ব্যাগ গাড়িতেই রয়ে গেছে। সো তুমি কি এখানে চেহারা দেখানোর জন্য এসেছো? আপনি নিতে বললেন না, তাই আমি আর নিলাম না। তুমি যে বললে তুমি নাকি সব বুঝে নিয়েছো, তাহলে এবার বলতে হবে কেন? আমি বুঝতে পারিনি আঙ্কেল। তো এখানে দাঁড়িয়ে কি করছো? যাও বাড়ি থেকে আমার ব্যাগ নিয়ে এসো। ওকে, আনছি। এ কথা বলে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকলাম না, বসা থেকে বাইরে চলে আসলাম এবং সোজা গাড়ির সামনে গাড়ি থেকে আঙ্কেলের ব্যাগটা নিয়ে আবার ভেতরে চলে গেলাম। এই যে ব্যাগ নিন। নেক্সট টাইম থেকে এমন ভুল আর করবে না। ওকে। তারপর আমি এটা আঙ্কেলের হাতে দিয়ে দাঁড়িয়ে রইলাম, আর আঙ্কেল ব্যাগটা নিয়ে বসে রইল। কিছুক্ষণ পর একটা ভদ্রমহিলা একটা ছেলেকে ধরে নিয়ে আসলো। বয়সে আঙ্কেলের মতন হবে, তবে দেখে মনে হচ্ছে অনেক অসুস্থ, তাই হয়তোবা তার স্ত্রী তাকে ধরে নিয়ে আসলো, এসে সোফায় বসিয়ে দিল। তখন আঙ্কেল শুরু করে ডাক্তারের কাজ। আমি দাঁড়িয়ে থেকে মনোযোগ দিয়ে সেসব দেখতে লাগলাম। মনে মনে ভাবলাম হয়তো এসব দেখে একদিন আমিও বড় ডাক্তার হব। আমার এসব ভাবনা চিন্তার মধ্যে থেকে আঙ্কেলের কাজ শেষ হয়ে গেল। তারপর আঙ্কেল উঠে দাঁড়ালো। আমি আঙ্কেলের চোখের দিকে তাকিয়ে দেখি চোখে পানি টলমল করছে। বুঝলাম না বিষয়টা কি। রোগীকে দেখতে এসে ডাক্তার কাচ্ছে, এটা কেমনে সম্ভব? এসব দেখে যখন ডাক্তার ভয়ই পাবে, তখন কেন ডাক্তার হলো? আর এত বড় ডাক্তার রুগীর অপারেশন করতে এসে কান্না করছে। বিষয়টা শুনে অনেকেই চিন্তা করবেন। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, এর কারণটা কি? কেন আঙ্কেলের চোখে পানি আসলো? এটা আমায় জানতেই হবে। তখন আঙ্কেল সেই অসুস্থ লোকটার ডান হাতে আঙ্কেলের দুই হাত দিয়ে ধরে কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে থাকলো। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিলাম। তারপর আঙ্কেল সেখান থেকে উঠে বাইরে চলে এলো। আমি আর দাঁড়িয়ে না থেকে আঙ্কেলের ব্যাগটা নিয়ে বাইরে গাড়ি থেকে এসে দাঁড়িয়ে গেলাম। গাড়ির ভেতরে তাকিয়ে দেখলাম আঙ্কেল গাড়ির ভিতরে বসে আছে, তাই আমিও আর অপেক্ষা না করে গাড়ির ভিতরেই বসে গেলাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল আর গাড়ি চলতে শুরু করে দিল। রাস্তার মাঝখানে আমি ভাবছি বিষয়টা আঙ্কেলকে জিজ্ঞেস করব কি করব না। বিষয়টি নিয়ে জানতে চাওয়া আমার ঠিক হবে নাকি ঠিক হবে না, কি করব বুঝতে পারছি না। অনেক চিন্তা ভাবনা করে আঙ্কেলকে বলেই দিলাম, আচ্ছা আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল, কি জিজ্ঞেস করবে? আমি এতদিন শুনেছি রোগীরা নাকি ডাক্তারকে দেখে ভয় পায়, কিন্তু আজ প্রথম দেখলাম আপনি রোগীকে দেখে কান্না করছেন। কেন? কারণ সে আমার অনেক আপন একজন মানুষ। ওটা কি আপনার ভাই? না, ও আমার ভাইয়ের চেয়েও বেশি আপন। মানে ঠিক বুঝলাম না। একজন মানুষ আরেকজন মানুষের অনেক আপন হয়, এটা সবার কাছেই। যারা ডাক্তার তাদের কাছে পৃথিবীর সকল মানুষ অনেক আপন হয়। ও আচ্ছা। তারপর আমি আর আঙ্কেল কোনো কিছু জিজ্ঞেস করলাম না, সেখান থেকে সোজা চলে আসলাম বাসায়। বাসার সামনে এসে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, আর ড্রাইভার গাড়ি নিয়ে গ্যারেজে রাখলো। আঙ্কেলের পিছন পিছনে আমিও বাসার ভিতরে প্রবেশ করলাম। আঙ্কেল সোজা তার রুমে চলে গেল, আমিও সোজা আঙ্কেলের রুমে চলে গেলাম, কারণ আঙ্কেলের ব্যাগ আমার কাছে আছে। আমি আঙ্কেলের রুমে গিয়ে ব্যাগটা রেখে চলে আসলাম, সোজা চলে গেলাম আমার রুমে। রবিন সে দরজাটা একটু আটকে দিয়ে খাটের উপর শুয়ে পড়ল। অনেকক্ষণ শুয়ে থাকার পর আন্টি আমাকে ডাকলো, মানে নীলার মা। আন্টির ডাক শুনে আমি সেখান থেকে উঠে চলে আসলাম বাইরে এসে দেখি আন্টি সবার জন্য খাবার রেডি করছে। তখন আন্টি বলল আঙ্কেলকে যেন আমি ডেকে আনি। আমি আন্টির কথা মতন উপরে চলে গেলাম। উপরে এসে আঙ্কেলকে ডেকে নিয়ে আবার নিচে গেলাম। তারপর আন্টি সবাইকে টেবিলে বসতে বলল, কিন্তু আমি টেবিলে না, পাশে মাটিতেই বসে পড়লাম। এটা দেখে রিমা অনেক হাসাহাসি করতে লাগলো। আমিও কিছু বুঝে উঠতে পারলাম না, হঠাৎ রিমার এমন করে হাসছে কেন। শাকিল, তুমি নিচে কেন বসছো? আমরা তো গ্রামের নিচে বসেই খাই। আরে বাবা, তুমি ওপরে এসো।
বাবা, এসব খ্যাতদের কেন পাশে নিচ্ছ? ওরা তোমার মান সম্মান নষ্ট করে ছাড়া কখনো উন্নতি করতে পারবে না। রিমা, তুমি চুপ করো। দেখেন কেমন করে রাক্ষসের মতো খাচ্ছে, মনে হচ্ছে জীবনে কোনোদিন এসব খায়নি। আপু, তুই একটু চুপ করবি? ওহ, তুই তো আবার ওকে শহরের ম্যান বানাচ্ছিলি। কই, এই কি তার পরিণতি? দেখ আপু, একদম খোঁচা দিয়ে কথা বলবি না, ওকে? আমি কি খোঁচা দিয়ে বললাম? তুই তো জানিস শাকিল গ্রামের ছেলে, তবুও কেন তুই ওকে অপমান করার চেষ্টা করিস? আমি কখন অপমান করার চেষ্টা করলাম? আমি তো তোদের সাবধান করে দিচ্ছি। লাগবে না তোর সাবধানী। যা বুঝিস তোরা, তবে আমি বলে দিচ্ছি, এই গ্রামের ক্ষেত ছেলেটাকে বাসায় এনে একদম ঠিক করনি। সেটা তোকে বলতে হবে না। এরপর রিমার কথা বলল না, বারবার আমার দিকে ঘৃণার দৃষ্টি ছুঁড়ে মারল। আমি চুপচাপ সেসব মেনেও নিলাম। নিচে বসে থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর সেখান থেকে উঠে আমি রুমের দিকে চলে আসলাম। রুমে এসে আমি বসতেই রিমা আমার রুমে আসলো। বড় মেম সাহেব, আপনি? দিন দিন তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য গ্রামের ক্ষেত ছেলে হয়ে আমার পুরো পরিবারকে বশে নিয়ে ফেলেছিস। বাহ বাহ, কি জাদুই না করছিস। কি বলছেন আপনি এসব? আমি কেন জাদু করব? আজ পর্যন্ত কোনো দিন আমি বাবা মায়ের কাছ থেকে একটা জোরে কথাও শুনি নাই, আর তোর জন্য এখন আমায় তাদের সামনে অপমান হতে হচ্ছে। দেখুন মেম সাহেব, আমি কিচ্ছু করি নাই, প্লিজ আমায় কিছু করবেন না। সেটা তো সময় বলে দিবে। আমি তোর এমন অবস্থা করব যাতে তুই কোথাও মুখ দেখাতে না পারিস। কি বলছেন আপনি? তুই আমায় বাসায় অপমান করিয়েছিস। আমি ইচ্ছে করে এসব করিনি। আমি তোকে কিছুতেই ছাড়বো না, কথাটা মনে রাখিস। এ কথা বলে রিমা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে পেছনের দিকে ঘুরে চলে গেল। আমি খাটের উপর বসে পড়লাম। আমি বসে থেকে মাথা নিচু করে ভাবছি কি হচ্ছে এসব আমার সাথে। ঠিক এমন সময় নীলা এসে হাজির হলো। নীলা, তুমি আগে এটা বলো, রিমা তোমার রুম থেকে কেন বের হলো? নিশ্চয়ই কিছু একটা করছে। না, কিচ্ছু করে নেই। তাহলে ভালো। আর হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আলো বন্ধ করে দিয়ে দরজা লাগিয়ে দিচ্ছি। মেয়ে মানুষ আমার রুমে, ভয় তো আমার অনেকটাই বেড়ে গেল। আমি কোনো রকম খাটের উপর শুয়ে পড়লাম। তখন নীলা মূর্তি একটা হাসি দিয়ে আলো বন্ধ করে দরজা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর তারপর আমি ঘুমিয়ে পড়লাম। রাতটা অনেক ভালোই কাটলো, ঘুমটা অনেক ভালোই হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রুমে গিয়ে বসলাম। কিছু সময় পর আন্টি খেতে ডাকলো, কিন্তু তখন ভাবলাম যে একটু পরে যাব। এটা ভেবে এবারে অনেক দেরি হয়ে গেল। এদিকে সবাই নাস্তা করা শুরু করে দিয়েছে, কিন্তু এখন আমি যাইনি, যার জন্য নীলা আমাকে ডাকতে চলে এলাম। আমি নীলার সাথে সাথে চলে গেলাম। এরপর সবাই মিলে নাস্তা করতে বসলাম, কিন্তু নাস্তা করতে বসে আরেকটা ঝামেলা হলো। কালকের মতন আজকেও আমি নাস্তা নিয়ে নিচে বসে পড়লাম আর হাত দিয়ে খাওয়া শুরু করলাম, যেটা দেখে কালকে রাতের মতন আজকেও রিমা মজা উড়াতে লাগলো। কি করব বুঝতে পারছি না। দেখো বাবা, দেখো, এমনভাবে খাচ্ছে মনে হচ্ছে তার বাবা মা তাকে জীবনেও এসব খাওয়ায়নি। খাচ্ছে তো খাক, কেন ওর সাথে লাগছিস? এসব দেখলে আমার খাবার গলা দিয়ে নামে না। তুমিও ওরে বাইরে পাঠাও। কি বলছিস এসব? ওদের কেন বাইরে পাঠাবো? আমার উল্টি আসে ওকে দেখে। তুমি প্লিজ ওকে বাইরে পাঠাও। ও এমন কি করলো যেটা থেকে তোর উল্টি আসবে? চোখের সামনে আসে, তবু কি তুই দেখিস না কেমন করে খাচ্ছে? দেখেই তো মনে হচ্ছে একটা রাক্ষস। দেখ রে মা, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখ, কাউকে এতটা ঘৃণা করা ঠিক না। বলা যায় না একদিন তুইও এরকম কারো অবহেলায় পড়বি। এসব বাজে কথাবার্তা বাদ দে তো। আর বাবা, তুমি এই ছেলেকে এখান থেকে যেতে না বললে আমি কিন্তু এখান থেকে চলে যাব। আরে মা, এসব কি বলছিস? ছেলেটা তো আর খারাপ কিছু করেনি, ও বসে খাচ্ছে। তুমি ওকে বাইরে পাঠাবে কি না? আঙ্কেল, আমি চলে যাচ্ছি বাইরে, সমস্যা নেই। আরে শাকিল, তুমি এসব কি বলছো? তুমি কেন বাইরে যাবে বসে বলছি? না না, ঠিক আছে, আসলে আমি সবার সামনে খাওয়া দাওয়া করতে পারি না। একাই খাওয়া দাওয়া করার অভ্যাস, তাই আমি বাইরে একাই খেয়ে নেব। না, তুমি কোথাও যাবে না, বসো বলছি। আপনার এ কথাটা আমি মানতে পারবো না, প্লিজ, আমি গেলাম। একজনের ঢং দেখে মনে হয় সমাজসেবী মানুষ। রিমা, তুই চুপ করবি? আর একটা বাজে কথা বলবি না। একটা সাধারণ ছেলের উপর তুই যেভাবে নির্যাতন করছিস, একদিন দেখবি তোর উপরে এমনভাবে কেউ নির্যাতন করবে। শকুনের দয়ায় কখনো গরু মরে না। হ্যাঁ ঠিকই আছে, শকুনের দোয়ায় গরু মরে না, কিন্তু তুই এটা বলে যাস না যে যেরকম তার সাথে ঠিক সেরকমই হবে। অর্থাৎ যার কর্ম যেমন তার ফলও তেমন। এবার তো চুপ কর, তোর কথা শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি।
নীলা আর রিমা কথা বলতে থাকলো। আমি ওখান থেকে উঠে বাইরে চলে আসলাম। বাইরে বলতে আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে বসে থাকি এবং আমি নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করার পর আঙ্কেল আমার তৈরি হয়ে যেতে বলল, তাই আমি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আমি আমার রুমে এসে তৈরি হয়ে নিলাম। তারপর আঙ্কেলের সাথে অফিসে চলে গেলাম। আঙ্কেলের চেম্বারটা অনেক সুন্দর। সুন্দর হবেই বা না কেন, শহরের একজন নামকরা বিশাল ডাক্তার তিনি। এরপর চেম্বার খুলে দিল আর সিরিয়াল অনুযায়ী রোগী আসতে শুরু করলো। সিরিয়াল আমি মেনটেন করছিলাম। এই সিরিয়াল মেনটেন করতেই দিনটা কেটে গেল। সন্ধ্যাবেলা আমি আর আঙ্কেল একসাথে বাসায় ফিরছিলাম। ড্রাইভার আমাকে নামিয়ে দিয়ে গাড়িটা গ্যারেজ করে নিল। আমি আঙ্কেলের ব্যাগ খাতা নিয়ে বাড়িতে আসলাম। আঙ্কেল সোজা উপরে চলে গেল। তখন আমি উপরে গিয়ে আঙ্কেলকে ব্যাগ দিয়ে এসে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার সময় রিমা আমায় ডাকলো। আমি তাড়াহুড়ো করে তার সামনে গেলাম। তখন রিমা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শাকিল, তুমি আমার একটা উপকার করবে? বলেন কি উপকার? আমি জানি আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি, কিন্তু প্লিজ এখন আমার একটু উপকার করে দাও। আচ্ছা ম্যাডাম, আগে আপনি বলেন কি উপকার করতে হবে। আরে তুমি আমার ম্যাডাম বলছো কেন? তুমি আমায় আমার নাম ধরে ডাকবে। আচ্ছা ঠিক আছে। তুমি আমার রুমে গিয়ে দেখবে ওখানে আমার একটা পার্স রাখা আছে, ওটাতে আমার কিছু টাকা আছে। ওই টাকাটা আমাকে এনে দাও তো। আমি বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি, আবার রুমে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে টাকা নিয়ে এসে রিমাকে টাকা দিলাম। তখন রিমা বাইরে চলে গেল। আমি আবার রুমে চলে গেলাম। রাতে আমি আমার রুমে বসে আছি। এমন সময় চিৎকার চেঁচামেচি শুনে রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে এসে দেখি রিমা সবাইকে ডাকছে। আমি গিয়ে তার সামনে হাজির হলাম। তখন আমার দিকে তাকিয়ে রুমা একটু হাসলো। এটা কোনো সাধারণ হাসি ছিল না, হাসিটা ছিল ভিলেনের হাসি। কিন্তু হাসির মানে আমি ঠিক বুঝলাম না। আমাকে দেখে সবাই বেরিয়ে আসলো। আঙ্কেল, নীলা এরাও এসে এক জায়গায় দাঁড়ালো। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করিস কেন? চিৎকার করে কি আর সাধে? আমি তোদের আগেই বলেছিলাম এসব গরিব ছেলেদের বাসায় রাখিস না, কিন্তু তোরা আমার কথা শুনলে তো? কেন, কি করেছে শাকিল? আমি আগেই বলেছিলাম তোরা খেয়ে খেয়ে ছেলেটাকে বের কর, কিন্তু আমার কথা তোরা শুনিসনি, বরং তাকে আজ রায় দিয়ে দিয়ে মাথায় তুলেছিস। এখন বুঝো ঠেলা। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা বল, কি হয়েছে? কি হয়নি তাই বল। এই গ্রামের একটা ক্ষেত ছেলে একটা চোর। দেখে মনে হয় একজন সাধারণ খুব সহজ ছেলে, কিন্তু ভিতরে ভিতরে যে এত খারাপ সেটা আগে জানতাম না। কি বলছিস এসব? অযথা ওকে চোর বলছিস কেন? অযথা বলছি না, আমি প্রমাণ সহ বলছি। রিমা, কি হয়েছে খুলে বলো তো। আর তুমি ওকে চোর কেন বলছো? ওকে চুরি করেছে? বাবা, ও আমার পার্স থেকে অনেকগুলো টাকা নিয়ে নিয়েছে। টাকাগুলো যে শাকিল নিয়েছে এটার প্রমাণ কি? আমি নিজের চোখে দেখেছি ও আমার পার্স থেকে টাকা নিয়েছে। আর তাছাড়া আমার রুমে তো ক্যামেরা লাগানো আছে, তুমি দেখে নিতে পারো। না আঙ্কেল, রিমা আমার ওর রুমে গিয়ে টাকা আনতে বলেছে, সেই জন্য আমি গেছিলাম। চোরের মায়ের বড় গোলাপ, আর তুই কোন সাহস আমার নাম ধরে ডাকিস? তুই একটা সামান্য চাকর হয়ে আমার নাম ধরে ডাকিস? রিমা, শাকিল তোমার বাসার চাকর না, ও আমার অ্যাসিস্ট্যান্ট। তা হোক, কিন্তু তাই বলে ও আমার টাকা চুরি করে নেবে? না, আমি টাকা চুরি করিনি। চুপ, আর একটা কথা বলবি না। অনেক সহ্য করেছি, আর না। এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আপনি এসব কি বলছেন? আপনি তো আমার টাকা নিয়ে আসতে বলেছিলেন, সেজন্য আমি আপনার রুম থেকে টাকা নিয়ে এসেছি। একদম মিথ্যা বলবি না। তোর আসল রূপ সবার কাছে ফাঁস হয়ে গেছে, এজন্য এখন সব দোষ আমার উপর দিচ্ছিস। না, আপনি আমায় অযথা দোষারোপ করছেন, আমি কিচ্ছু করিনি। বাবা, তুমি এখনো দাঁড়িয়ে থেকে কি দেখছো? ওকে পুলিশের হাতে দাও। না না, দয়া করে এমনটা করবেন না, আমায় পুলিশের হাতে দিয়েন না। যখন চুরি করছিলি তখন তোর ভয় করেনি, এখন কেন ভয় করতেছে? রিমা, অনেক নাটক হয়েছে, এবার একটু দয়া করে থাম। তোর নাটক দেখে তো আমি অবাক হয়ে গেলাম। সিনেমার হিরোইনরাও এতটা অভিনয় করতে পারে না। কি? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি এতক্ষণ সব কিছু মিথ্যে বললাম? এই কথাটা আমি বলিনি, কিন্তু তুই যা করেছিস সেটা তুই নিজেই বললি। দেখেছো বাবা, দেখেছো? এত কিছুর পরেও তোমার মেয়ে এই চোরটার সাপোর্ট করতেছে। ওর সাপোর্ট করবো না তো তোর মতো একটা কীটপতঙ্গের সাপোর্ট করব, যে কিনা মিনিটে মিনিটে রূপ বদলায়? দেখ নীলা, মুখ সামলে কথা বল। সত্যি কথা বলতে মুখ সামলাতে হয় না। নীলা, এসব তুমি কি বলছো? আমি তোমাদের কিছু বুঝতে পারছি না। বাবা, রিমা এতক্ষণ যা যা বললো সেসব কিছু ছিল মিথ্যা। ও শাকিলকে বাসা থেকে বের করার জন্য এসব নাটক করছে।
ও, এখন আমার কথা মিথ্যা আর এই চোরটার কথাই সত্যি? জানতাম, আমি খুব ভালো করে জানতাম। জানাজানের আগে একটু তোর পার্সটা দেখে আয়। নীলার এমন কথা শুনে রিমা তার রুমে দৌড়ে চলে গেল আর পাটটা হাতে করে নিয়ে আবার এখানে আসলো। এখানে এসে পাশটা দেখে দেখে ওখানে অনেক টাকা আছে। এটা কি করে সম্ভব? কেন, নিজের চোখে কি বিশ্বাস করতে পারছিস না নাকি অন্য কিছু? আমি জানি এটা তোর প্ল্যান। তুই এই গ্রামের ছেলেটাকে বাঁচানোর জন্য এসব করছিস। তুই কি জানলি? জানি তো সব আমি। আচ্ছা, আমি তোকে একটা ভালো উপদেশ দিচ্ছি। কাউকে অপবাদ দিতে চাইলে প্ল্যানটা একটু ভালো করে করিস, যাতে কেউ ধরতে না পারে। কি বলছিস এসব? কিসের প্ল্যান? আমি কি করেছি? তুই শাকিলকে ফাঁসানোর প্ল্যানটা করলি, কিন্তু সেটা যদি একটু ভালো করে করতি তাহলে আর ধরা খেতি না। তুই যখন শাকিলকে টাকা নিয়ে আসতে বলিস আর সে টাকা নিতে আসে, সেটা আমি উপর থেকে দেখছিলাম। তখন আমি শাকিলের হাতে আমার টাকা দিয়ে তোর কাছে পাঠিয়ে দিই, আর তোর টাকা ওখানেই থেকে যায়। তুই এসব কি বলছিস আবল তাবল? আবোল তাবোল আমি বলছি না, এতক্ষণ আবোল তাবোল তুই বলছিলি। এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ রিমা, এরপর থেকে আর কখনো শাকিলকে ফাঁসানোর চেষ্টা করবি না, নয়তো অনেক খারাপ হয়ে যাবে। আমি কখনো ওকে ফাঁসানোর চেষ্টা করেছি? দেখ, আমার মুখ খুলে নিস না। আর ওকে তুই একটা সাধারণ ছেলে ভেবে অপমান করার চেষ্টাও করবি না। তুই যদি ভেবে থাকিস একটা সাধারণ ছেলে, বোকা ছেলে, তাহলে তুই ভুল করবি, কারণ ওর সাথে এখন আমরা আছি। দেখ নীলা, কথা একটু সাবধানে বল। আমার তো এখন পুরো বিশ্বাস হয়ে গেছে তুই যে কোনো সময় শাকিলকে যে কোনো অপবাদ দিতে পারিস। আমি তোর বড় বোন। একদিনের হয়েছে তো কি হয়েছে? তবুও আমি তোর বড়। একটা সাধারণ গ্রামের ক্ষেত ছেলের সামনে তুই নিজের বড় বোনকে অপমান করছিস। অপমান হওয়ার কাজ করলে অপমান তো করবই। তুই কিন্তু এটা ঠিক করলি না। এবার তোমরা থামো। আর রিমা, নেক্সট টাইম এরকম ভুল আর করবা না। আঙ্কেলের কথার উত্তর না দিয়ে রিমা মুখ ভিচকিয়ে সেখান থেকে চলে গেল। আমি ওভাবেই দাঁড়িয়ে রইলাম। শাকিল তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও আসলে এমনই, যাকে ওর পছন্দ হবে না তাকেই ওর আশপাশ থেকে তাড়াতে চাইবে। বাবা, তুমি আমার মেয়ের কাজে কষ্ট পেও না। আমার মেয়ে একদম অন্যরকম। ছোট মেয়ে আমার অনেক সুন্দর, কিন্তু বড়টা জানি না এমন হয়েছে কেন। কোন দিন যে ভালো হবে। ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আচ্ছা, তোমরা সবাই খেতে আসো। আম্মু, তুমি খাবার রেডি করো। তারপর আমি সহ সবাই খেতে গেলাম, কিন্তু রিমা খেতে আসলো না। আমি প্রতিদিনের মতন আজকেও খাবার নিয়ে নিচে বসে হাত দিয়ে খাচ্ছিলাম। তখন নীলা আমায় বলল, শাকিল, এখানে এসে বসো। কিন্তু আমার তো নিচে বসে খেতেই ভালো লাগে। ভালো লাগলে কি হয়েছে? আসতে বলছি, আসো। আচ্ছা। এ কথা বলে আমি প্লেট নিয়ে চেয়ারে এসে বসে পড়লাম, কিন্তু জীবনের প্রথম চেয়ারে বসে খাচ্ছি, একটু অন্যরকম মনে হচ্ছে। শাকিল, সবকিছু হাত দিয়ে খেতে নেই, কিছু কিছু খাবার চামচ দিয়ে খেতে হয়। আমি চামচ দিয়ে খেতে পারি না তো। আমি শিখিয়ে দিচ্ছি। আগে এই চামচটা হাত দিয়ে ধরো। ধরলাম। এবার এটা দিয়ে খাবার তুলে মুখে দেওয়ার চেষ্টা করো। নীলার কথা মতন আমি চামচ দিয়ে খাবার তুলে মুখে দেওয়ার চেষ্টা শুরু করলাম, কিন্তু কোনো লাভ হলো না, কারণ আমি চামচে খাবার ঠিকমতো তুলতেও পারছি না। আরে ওভাবে নয়, আমার দিকে দেখো আমি কেমন করে খাচ্ছি। দেখছি, কিন্তু তবুও পারি না। আরে চেষ্টা করো, ঠিক পারবে। পারি না। আবার চেষ্টা করো। আমি আবার চেষ্টা করলাম, কিন্তু ফলাফল একটাই আসলো। কিন্তু নীলা আমায় ছাড়লো না, যার কারণে আমার আবার চেষ্টা করতে হলো। কয়েকবার চেষ্টা করার পর একটু করে শিখলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে উঠে আমি সোজা আমার রুমে যেতে লাগলাম। রুমে এসে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, কিন্তু নীলা জোর করে চেয়ারে বসে চামচ দিয়ে নাস্তা করালো। এরপর আমি আঙ্কেলের সাথে অফিসে চলে আসলাম। সারাদিন ডিউটি করে বাসায় ফিরে আসলাম। এভাবে দেখতে দেখতে অনেক কটা দিনই কেটে যায়। রিমা আমার প্রতি আরও বিরক্ত হয়ে যায়। আমি তার একমাত্র শত্রু হয়ে যাই। সে একটু সুযোগ পেলে আমাকে অপমান করতে ছাড়তো না, কিন্তু নীলা সামনে এসব করতো না, কারণ নীলা আমার হয়ে তার সাথে ঝগড়া শুরু করতো, আর নীলার ঠিকই জিতে যেত। রিমা আমায় নিয়ে অনেক অপমান করেছে। তার বন্ধুবান্ধবীদের সামনে আমায় অনেক গালিও দিয়েছে। আমাকে দু চোখে দেখতেও পারতো না। আস্তে আস্তে দিন যায়, আর রিমার মনে আমার প্রতি রাগটা বেড়েই যেতে লাগলো। একসময় সে আমায় অপমান করতে চাইতো, কিন্তু এখন সে আমায় মেরেই ফেলতে চায়। বাসা থেকে বের করার জন্য অনেকবার প্ল্যান করেছে, কিন্তু সেই সব প্ল্যানে নীলাকে সাকসেস হতে দেয়নি, আর যার কারণে আরও দ্বিগুণ রাগ বেড়ে যায়। আর বর্তমানে সে আমায় মারতে চায়।
আর তার জন্য কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি। একদিন রাতে অফিস থেকে আঙ্কেলের সাথে আসার পর রুমে শুয়ে থেকে রেস্ট করছিলাম, তখন আঙ্কেল আমায় ডাক দেয়। আমি তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে সোজা আঙ্কেলের সামনে এসে হাজির হই। জি আঙ্কেল, বলেন। আমার সাথে চলো। জি। তারপর আঙ্কেলের সাথে বাইরে আসলাম। বাইরে এসে ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। ড্রাইভার গাড়ি বের করতে আমি আর আঙ্কেল উঠে বসলাম। গাড়ি তার নিজের গতিতে চলা শুরু করে দিল। আমি আঙ্কেলের পাশে বসে আছি, কিন্তু সাহস করে জিজ্ঞেস করলাম না আমরা যাচ্ছি কোথায়। চুপচাপ গাড়িতেই বসে রইলাম। জানলা দিয়ে বাইরে তাকাতেই জায়গাটা একটু চেনা চেনা মনে হলো। মনে হচ্ছে কতদিন যেন এখানে আসিনি। অনেক ভাবনা চিন্তার পর মনে পড়লো আঙ্কেলের সাথে আমার প্রথম ডিউটিতে আসছিলাম। রাতে কার বাসায় যেন আসছিলাম, কিন্তু আজ কি সেখানেই যাচ্ছি নাকি কোথায় যাচ্ছি এটা বড় কথা না। বড় কথা হলো আমার যেতে হবে সেখানে যেখানে আঙ্কেল যাবে। তবে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকায় বুদ্ধিমানের কাজ হবে। কিছুক্ষণ জার্নি করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমার কোনো গন্তব্য ছিল না, তবে গাড়ি এখানে থেমে গেছে বলে এটাই আমার গন্তব্য। গাড়ি থেকে আঙ্কেল নেমে পড়লো, তার সাথে সাথে আমিও নেমে পড়লাম। গাড়ি থেকে নামতেই জায়গাটা চিনতে পারলাম। প্রথম দিন আমার এখানেই আসছিলাম। তারপর আঙ্কেলের ব্যাগটা আমি হাতে নিয়ে আঙ্কেলের পিছন পিছন হাঁটতে লাগলাম, কারণ সেদিন ব্যাগ নিয়ে না যাওয়ায় আঙ্কেল বকা দিছিল। আমি আর আঙ্কেল ভিতরে চলে গেলাম। আঙ্কেল একটা সোফায় বসে পড়ে, আমি সোফাটা ঠিক করে দিলাম, কিন্তু আঙ্কেল সোফায় বসলো না। আমিও আঙ্কেলের সাথে সাথে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি একটা ভদ্রলোক শুয়ে আছে, চোখে মুখে অনেক কালো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক অসুস্থ। সেই দিন দেখেছিলাম অনেকটা সুস্থ, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে অনেক বেশি অসুস্থ। আঙ্কেল সেই লোকটার পাশে বসলো আর কয়েকটা ইঞ্জেকশন দিয়ে দিল, সাথে কয়েকটা ওষুধও খাইয়ে দিল। তারপর তার সাথে কিছু কথাবার্তা বলল। আমি আজকেও খেয়াল করলাম, আজকেও আঙ্কেলের চোখে পানি দেখা যাচ্ছে। ওই দিনও চোখে পানি দেখেছিলাম। তখন আঙ্কেল আমাকে গাড়িতে গিয়ে অপেক্ষা করতে বলল। আমি গাড়ির কাছে চলে আসলাম আর ভাবতে লাগলাম আঙ্কেলের কি হয় লোক। কিছুক্ষণ পর আঙ্কেল আসলো আর সোজা গাড়িতে উঠে বসলো। আমিও আঙ্কেলের পাশে বসে পড়লাম। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে দিল। আঙ্কেলের মনটা অনেক খারাপ, তাই আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। কিছু দূর আসার পরই আঙ্কেল বলল, এটা আমার ছোটবেলার বন্ধু রহমান। আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে পড়াশোনা করেছি, কিন্তু আমি ডাক্তার লাইনে চলে আসি আর সে বিজনেস লাইনে চলে যায়। তারপর কি হলো? রহমান মালয়েশিয়ার এক বিশাল কোম্পানির সিইও হয়ে যায় আর দিন অনেক ভালোই কাটতে লাগে, কিন্তু হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্টে তার জীবন কাল ডেকে আনে। মানে? অ্যাক্সিডেন্টের কারণে তার হাত এক পা অকেজো হয়ে যায়, যার জন্য সে কোনো কাজ করতে পারে না। মালয়েশিয়ায় চিকিৎসা করার পর ডাক্তাররা বলে সে আর কয়েকটা মাস বেঁচে থাকতে পারবে, তাও সেটা ইঞ্জেকশনের মাধ্যমে। আর একটা মাস চলে গেল, আমি আমার বন্ধুকে এভাবে দেখেই আসছি। কিন্তু তার চাকরি কি হলো? কোম্পানি থেকে তারা নতুন একটা সিইও বর্তমান রাখছে, আর রহমান মৃত্যু আগে পর্যন্ত তার নতুন সিইও যোগ দিবে না। রহমান আঙ্কেলের কি কোনো ছেলে নাই? না, শুধু একটা মেয়ে আছে। ও, জানি না আর কয়দিন আমার ছোটবেলার বন্ধুকে দেখতে পাবো। আঙ্কেল সবাইকে একদিন না একদিন তো মরতেই হবে, তাই না? হুম। তারপর আমি আর আঙ্কেল আরও কিছু কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আর আঙ্কেল ভিতরে চলে আসলাম। আমি আঙ্কেলের সাথে গিয়ে আঙ্কেলের রুমের ব্যাগ রেখে আমার রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আন্টি সবাইকে খাওয়ার জন্য ডাকলো। আমিও খাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে পড়লাম। রুম থেকে বেরোতেই সামনে এসে দেখি রিমা দাঁড়িয়ে গেল। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। আজকে আবার কোন মতলবে আমার সামনে এসছে কে জানে। আরে আপনি? হ্যাঁ আমি, তোমার সাথে কিছু কথা আছে। হঠাৎ আমায় তুমি করে বলছো কেন? দেখো শাকিল, আমি কয়দিন তোমার সাথে অনেক অত্যাচার করেছি। আমি বুঝতে পারিনি যে গরিব বড়লোক সবাই সমান। আমি অযথা তোমায় বকেছি, মেরেছি, অনেক অপমান করেছি। কিন্তু আজ হঠাৎ এসব বলছেন কেন আপনি? কারণ আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যেটা ক্ষমার অযোগ্য। আরে আরে, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? দেখুন মেম সাহেব, আমরা গরিব, টাকা না থাকতে পারে, কিন্তু আমাদের মনটা অনেক পরিষ্কার। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। দেখুন, আমার কাছে ক্ষমা চেয়ে আমার ছোট করবেন না। তাহলে আজ থেকে আমরা বন্ধু। কিন্তু কোনো কিন্তু না। যেমন নীলা তোমার বন্ধু, তেমনি আমিও তোমার বন্ধু হতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন খেতে চলো। আচ্ছা, মানে ওকে। হুম। তারপর আমি আর রিমা খেতে চলে গেলাম। আমরা এসে দেখি মেয়েরা বসে আছে আগে থেকে।
রিমার সাথে আমাকে দেখে নীলাও অনেকটা অবাক হয়ে গেল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে আমি বসে আছি আর চিন্তা করছি, হঠাৎ করে এমন বদলে গেল কেন রিমা? আমি তো তাকে কিছু বলিনি, তাহলে তার কি এমন হলো যে হঠাৎ করে এমন বদলে গেল? আমি খাটের উপর বসে থেকে এসব ভাবছিলাম, তখন দরজায় টোকা পড়লো। আমি দরজার দিকে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আরে নীলা, তুমি এসো, ভেতরে এসো। আসলাম। কিন্তু হঠাৎ করে আজকে তুমি রিমার সাথে কেন ছিলা? মানে তুমি আর নীলা একসঙ্গে তখন খেতে গেলে? কারণ রিমা এখন আমার বন্ধু। কি বলছো এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আর আমি ঠিকই কথা বলছি। কেমন করে এটা হলো আমায় একটু খুলে বলো। আন্টি আমাদের যখন যেতে ডাকলো, তখন আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। সে সময় সামনে রিমা এসে দাঁড়িয়ে পড়লো, আর তারপর আমার সাথে কথা বলতে লাগলো। কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না যে তোমায় দু চোখে দেখতে পারে না সে তোমার সাথে নিজের থেকে বন্ধুত্ব করলো। এটা কেমন করে সম্ভব? আরে সবই সম্ভব। ও ওর ভুল বুঝতে পেরেছে, তাই আমার সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে রিমা কোনো প্ল্যান করেছে, নয়তো নিজের থেকে কেন তোমার সাথে বন্ধুত্ব করতে আসবে? ধুর, তোমার সব কিছুই প্ল্যান লাগে। ওটাও তো হতে পারে সত্যি সত্যি আমার সাথে বন্ধুত্ব করছে। দেখো শাকিল, ও আমার বোন, ওকে আমি অনেক আগে থেকেই চিনি। মানুষের ব্যাপারে তুমি যেরকমটা ভাববে, তোমার কাছে সেই মানুষ সেরকমই হবে। সবার সম্পর্কে খারাপ কিছু ভাবা ঠিক নয়। সেটা অবশ্য ঠিক, কিন্তু কেন জানি আমার মন মানছে না। মনে হচ্ছে রিমা কিছু একটা করতে যাচ্ছে। ওর ব্যাপারে কী সব ভাবছো? রিমা অনেক সুন্দর একটা মেয়ে। ও, এখন ওকেই তো ভালো লাগবে তোমার? ও ভালো আর আমি খারাপ? আরে ম্যাডাম, কি বলো এসব? হ্যাঁ, তুমি তুমি তো অনেক ভালো। জানি। এখন তুই চুপচাপ ঘুমা। আরে কি হলো তোমার? আমার কথার কোনো উত্তর না দিয়ে নীলা চলে গেল। আমি অবাক হয়ে তার দিকেই তাকিয়ে রইলাম। কিছুই বুঝতে পারলাম না কি হলো হঠাৎ। আমি এত শত না ভেবে খাটের উপর শুয়ে পড়লাম। সারাদিন অনেক ধকল গেছে আমার উপর দিয়ে, যার জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে আমায় জড়িয়ে ধরলো। আমি তাকে দুঃখ দিতে না এসে আমিও তাকে জড়িয়ে ধরলাম এবং ঘুমের রাজ্যে চলে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম আঙ্কেলের সাথে। সারাদিন ডিউটি করলাম, সন্ধ্যাবেলায় বাসায় আসলাম। এভাবেই কেটে গেল আমার দিন। মোটামুটি ভালোই যাচ্ছিল আমার চাকরি জীবন। মাঝে মধ্যে গ্রামে বাবা মায়ের সাথে কথা বলতাম। আমি নীলার প্রতি মোটামুটি দুর্বল হয়ে পড়েছি। তাকে আমার খুব ভালো লাগে। জানি না সে আমায় পছন্দ করে কিনা, কিন্তু সে আমার সাথে সবসময় কথা বলে আর আমায় অনেক খেয়াল রাখে। এসব দেখে আমি তার প্রেমে পড়ে যাই। রিমার সাথে আমার বন্ধুত্ব অনেক জমে উঠেছে। দিন দিন আমার সাথে কেমন যেন ভালো ভালো আচরণ করতে লাগলো। এটা দেখে নীলা অনেকটাই রেগে যেত। যখন দেখতো আমি রিমার সাথে যখন ভালো ব্যবহার করতাম, হেসে হেসে কথা বলতাম, তখন নীলা অনেকটাই রেগে যেত। যার মানে আমি আর বুঝতে পারতাম না। জানি না কেন নীলা রেগে যেত, তবে নীলার সেই রাগ রূপটা আমায় অনেক সুন্দর লাগে, যার জন্য আমি নীলাকে দেখিয়ে দেখিয়ে রিমের সাথে কথা বলতো। একদিন আমি আঙ্কেলের সাথে ডিউটি শেষ করে বাসায় এসে উঠলাম। আঙ্কেল রুমে ব্যাগ রেখে এসে আমি আমার রুমে বসে পড়লাম। একটু পর একটা কাজের মেয়ে এসে আমায় বলল রিমা নাকি আমায় ডাকছে। আমি তখনই উঠে চলে গেলাম রিমার রুমে। তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ, একটা কাজ করতে হবে। কি কাজ রে? কাজটা করার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। বলে রিমা আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমিও কিছুই বুঝলাম না। তারপর গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। দরজা কেন বন্ধ করতেছো? দরজা বন্ধ না করলে কাজটা করা যাবে না। মানে কাজটা করার জন্য দরজা বন্ধ করতে হবে। মানে? আরে তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের পর থেকে তুমি এই বাসা থেকে বিদায় হবে। তুমি এসব কি বলছো আবোল তাবোল? আমি কেন বাসা থেকে বিদায় হব? আমি বিদায় করব, সেজন্য তুমি বিদায় হবে? তুই আমায় অনেক জ্বালিয়েছিস, অনেক অপমানিত করেছিস। তোর জন্য আমি বাবার কাছে অনেক বকা খেয়েছি। আজকে আমি তোকে বাসা থেকে বের করেই ছাড়বো। রিমা, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সমস্যা নেই, আস্তে আস্তে সব কিছু জেনে যাবে। মানে? মানে এখন আমি চিৎকার করে বলবো তুই আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিস, আমার সর্বনাশ করার চেষ্টা করেছিস। কি বলছো তুমি এসব? আমি কেন তোমার জন্য নষ্ট করতে যাব? আমি করাবো। এখন আমি চিৎকার দিয়ে বলবো বাঁচাও বাঁচাও। আর সেটা শুনে আমার বাসার থাকার সবাই এখানে হাজির হবে আর দরজা ভেঙে গেল আমায় বাঁচাবে। আর আমি তখন সবাইকে বলবো তুই আমার উপর হামলা করেছিস, আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। কিন্তু আমি তো এসব কিচ্ছুই করিনি। কিন্তু বাইরের কেউ জানে না। বাইরের সবাই জানবে তুই একটা বেঈমান, একজন ধর্ষক।
কিন্তু আমি তো জানি। হঠাৎ করে এমন কণ্ঠ শুনে আমি আর দুজনেই অবাক হয়ে গেলাম। কণ্ঠটা চিনতে আমার মোটেও সমস্যা হলো না। নীলার কণ্ঠ আমি খুব সহজেই চিনে নিলাম। নীলা, তুমি? নীলা, তুই কেন এখানে? দরজাটা খোল বলে দিচ্ছি। নীলার এই কথা শুনে রিমা দরজাটা খুলে দিল। তখন নীলা হাসতে হাসতে ভেতরে আসলো। ভিতরে এসে আবার দরজা লাগিয়ে দিল। তুই কি কোনোদিন শুধরাবি না? আর কতবার এমন ফাউল ফাউল চেষ্টা করবি? তুই আসলে একজন নীচ মনের মানুষ। ছি, আমার ভাবতেও লজ্জা করছে তুই আমার বড় বোন। আমি এই গ্রামের ক্ষেত ছেলেটাকে দূর চোখে দেখতে পারি না। তাই বলে তুই এসব করবি? ওকে আমি এ বাসা থেকে যে করেই হোক তাড়াতে চাই। রিমা, তুমি আমার বাসা থেকে তাড়ানোর জন্য বন্ধুত্বের অভিনয় করেছো, আমার বিশ্বাস নিয়ে খেলা করেছো। তুমি হয়তো আমায় বন্ধু নাও ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে বন্ধু ভাবি। আর বন্ধুর খুশি করার জন্য আমি সবকিছুই করতে পারবো। এসব ঢং করে কোনো লাভ নেই। তুমি চাচ্ছ আমি এই বাসা থেকে চলে যাই, এজন্যই তো এত কিছু করেছো। আচ্ছা, তাই হবে, আমি বাসা থেকে চলে যাচ্ছি। আজকের পর থেকে তোমার সামনে আর আমি আসবো না। তবে একটা কথা বলে যাই, কাউকে বন্ধু করতে না পারলেও কখনো কারো ইমোশন নিয়ে খেলা করো না। শাকিল, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। আমি রিমাকে অনেক ভালো একজন বন্ধু ভেবেছিলাম। ওকে আমার ইমোশনের সাথে জড়িয়ে ফেলেছিলাম, কিন্তু ও আমায় বাসা থেকে তাড়ানোর জন্য এসব কিছু অভিনয় করেছে। আর তাই আমি বন্ধু হয়ে বন্ধুর মনের আশাটা পূরণ করি, যা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। তুমি এসব কি পাগলামো করছো বলো তো? তুমি কেন বাসা থেকে চলে যাবে? তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এতদিন এবার সবকিছু আমি মেনে নিয়েছি। অনেক কষ্ট পেয়েছি তার আচরণে, তার কাজে, কিন্তু সে যখন আমার কাছে ক্ষমা চাইলো, তখন আমি তার উপর রেগে থাকতে পারি না। সবকিছু ভুলে থেকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিলাম। কিন্তু শাকিল, তুমি শুধু তোমার বন্ধুটাকে দেখলে, তোমার ভালোবাসাটা খুঁজলে না। যেখানে বন্ধুত্বের মূল্য নেই, সেখানে ভালোবাসা খুঁজে কোনো লাভ নেই। কিন্তু আমি তো তোমায় ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তোমায় ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। আর এখন তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ। কি করে থাকবো আমি, বলো? কি বলছো এসব? আমি একটা সাধারণ বোকা ছেলে, তুমি আমায় ভালোবেসে কি পাবে বলো? আমি কোনো নাম্বার ওয়ান ছেলে বা কোনো স্মার্ট ছেলেকে ভালোবাসিনি। আমি একটা সাধারণ বোকা ছেলেকে ভালোবেসেছি। আর সেই বোকা হওয়া ছেলের মাঝে আমি যা দেখতে পেয়েছি, সেটা অন্য কারো মাঝে আমি দেখতে পাইনি। নীলা, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে কাউকে পাবে, যে আমার থেকেও বেশি তোমাকে ভালোবাসবে। তোমার থেকে বেস্ট কাউকে চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি যদি আমায় সত্যি ভালোবাসো, তাহলে তুমি আমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে পারবে। কারণ আমি এমন এক পজিশনে আছি যেখান থেকে তোমার বাবার কাছে তোমার চাওয়ার কোনো অধিকার ক্ষমতা আমার নেই। তাই আমি আমার ক্ষমতা আর অধিকার দুটোই জমিয়ে তারপর তোমার বাবার কাছে এসে তোমাকে চাইবো। হ্যাঁ, তোমাকে যখন ভালোবেসেছি, তখন তোমার জন্য হাজার হাজার অপেক্ষা করতেও রাজি আছি। আমরা সবাই মিলে সেই রুমে এসে বসে গল্প করছিলাম। ঠিক এমন সময় নিচে থেকে আঙ্কেলের কণ্ঠ ভেসে আসলো। আমি, রিমা, নীলা তিনজনেই নিচে চলে আসলাম। এসে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আমি আঙ্কেলের পাশে দাঁড়াতে আঙ্কেল বলল, শাকিলের জন্য একটা সুখবর আছে। কিসের সুখবর আঙ্কেল? তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে না। কি বলছেন আঙ্কেল এসব? আমি আপনার অ্যাসিস্ট্যান্ট না থাকলে আমি কোথায় যাব? আমার অপরাধটা কি? আমি তোমায় বলেছিলাম না, আমার বন্ধু রহমান বদলে একজন সিও যোগ দিতে যাচ্ছে মালয়েশিয়ার কোম্পানি। হ্যাঁ, বলছি তো। আপনি কি সেখানে যোগ দিচ্ছেন নাকি? সেখানে তুমি যোগ দিচ্ছ। আঙ্কেলের এমন কথা শুনে আমি, নীলা এবং রিমা তিনজনই সেই লেভেলের অবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে তো আমার হাত পা কাঁপতেই শুরু করে দিল। আঙ্কেল, আপনি কী সব বলছেন? আমি যোগ দিচ্ছি মানে? হ্যাঁ, তুমি যোগ দিচ্ছ, কারণ রহমানকে মানুষের কোম্পানি থেকে অফার দেয় তার আত্মীয়র মধ্যে একজনকে সে যোগ দেওয়ার জন্য। তখন আমি আর রহমান চিন্তায় পড়ে যাই কাকে পাঠাবো। এমন সময় তোমার কথা আমার মনে পড়ে যায়। কিন্তু আঙ্কেল, আমি আপনাদের কি যে আপনি আমার নাম দিলেন? দেখো বাবা, শুধু রক্তের সম্পর্ক থাকলে আত্মীয় হয় না। আত্মীয় হতে হলে একটা সুন্দর মনের প্রয়োজন, যেটা তোমার রয়েছে। তুমি আসার পর থেকে আমি আমার ছেলের অভাব বুঝতে পারিনি। আমি তোমাকে আমার ছেলে হিসেবে দেখেছি, আর সেজন্য আমি আমার ছেলেকে যোগ্য অধিকার দিয়েছি। কিন্তু আঙ্কেল, বাবা, শাকিলকে তুমি জামাই বলো, কারণ তোমার ছোট মেয়ে শাকিলকে খুব ভালোবাসে। কি বলছিস এসব? হ্যাঁ বাবা, আমি শাকিলকে খুব ভালোবাসি। হয়তো ওকে ছাড়া আমি বাঁচবো না। আর শাকিলও নীলাকে খুব ভালোবাসে। বাবা, প্লিজ তুমি ওদের সম্পর্কটাকে মেনে নাও। রিমা, তুমি? বন্ধুর মনের ইচ্ছা পূরণ করছি। আমিও এটাই ভাবছিলাম যে কোনো একটা মেয়েকে সাইকেলের সাথে বিয়ে দিতাম, কিন্তু আমার ভয় হচ্ছিল আমার মেয়েগুলো মেনে নেবে কিনা।
এখন যখন দেখছি আমার আগে আমার মেয়ে মেনে নিয়েছে, তখন আমার আবার কিসের অসুবিধা? বাবা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। আর তুমি মালয়েশিয়ার কোম্পানির কি যে বললে? হ্যাঁ রে মা, শাকিল যেহেতু কলেজ পাশ করেছে, তাই সে সিও হিসেবে যোগ দিতে পারবে। আর তার উপর রহমানের পুরো প্রশংসা থাকছে। কিন্তু ও কি এত কিছু পারবে? মা, তুমি শাকিলের ট্যালেন্ট এখনো দেখো নাই, সেজন্য এটা বললে। আমি জানি শাকিল ঠিক পাবে। কি 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 করতে হবে? এখন তোমার শুধু এমবিবিএস কমপ্লিট করতে হবে। আমি তাই করব। তার পাশাপাশি আমি এই শহরে একজন বড় বিজনেসম্যানের সাথে কথা বলেছি, তুমি ওর সাথে থেকে বিজনেস বিষয়টা ক্লিয়ার হতে পারবে। ওকে। তারপর আমি আঙ্কেলের কথা অনুযায়ী কাজ করা শুরু করে দিলাম। প্রথমে আমি এমবিবিএস কমপ্লিট করলাম, সেখান থেকে সোজা মালয়েশিয়ায় চলে যাই। মালয়েশিয়ায় এসে আমি তাদের সাথে দেখা করি। তারপর অনেক পরীক্ষা শেষে আমি সিলেকশনও হয়ে যাই। এটা শুনে আমি অনেক অনেক বেশি খুশি হয়ে যাই। তারপর আমার জয়েনও হওয়ার তারিখ বলে দেয়। তার আগে আমি কয়েকদিনের জন্য রহমান আঙ্কেলের সাথে থাকি, তার সব কিছু ভালো করে বুঝিয়ে নেই। সব কিছু বুঝে নেওয়ার পর আমি আমার কাজ শুরু করে দিই। প্রথম মাসে আমি মন দিয়ে কাজ করি, তার কয়েকদিনের জন্য বাসায় চলে আসি। এবার আমি আর আঙ্কেল বাসায় গেলাম না, সোজা আমরা গ্রামের বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার বাবা মাকে বলতে তার অনেক বেশি খুশি হয়ে যায়। বাবা মাকে নিয়ে আমি ঢাকায় আঙ্কেলের বাসায় চলে আসি। সেখানে আমার আর নীলার বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের সব নিয়মকানুন মেনেই বিয়ে হয় এবং নীলাকে চিরকালের জন্য আপন করে নিই। কয়েকদিন ঢাকা থাকার পরে আমি বাবা মা নীলাকে নিয়ে মালয়েশিয়ায় চলে আসি। আর সেখানে একটা বাসা ভাড়া নিয়ে আমরা সুখের জীবন শুরু করে দিই। সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে যাই। আবার রাতে অফিসের সমস্ত কাজ শেষ করে বাসায় চলে আসি। রাতে বাবা মায়ের সাথে আনন্দের সাথে খাবার দাওয়া খেয়ে নিই এবং খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। নীলা তার সব কাজ শেষ করে রুমে চলে আসে। বাসার কাজ নীলাকে করতে হয় না, কারণ অনেকগুলো কাজের লোক আছে। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে এসে আমার পাশে শুয়ে পড়ে এবং আমার দিকে চোখে চোখ রেখে বলে, এটা কি সেই ছেলে যাকে আমি বোকা অবুঝ ছেলে হিসেবে ভালোবেসেছিলাম? কোনো সন্দেহ আছে নাকি? না, কিন্তু বেশি স্মার্ট হবে না একদম, তাহলে আবার মেয়ে পড়ে যাবে। তখন আমি কিন্তু... একজনকে নিয়ে আর কতদিন থাকবে? কি বললি তুই? তোকে আমি খুন করবো এ কথা বললে? তোর জীবনে শুধু আমি থাকবো, শুধুই আমি, আর কেউ না, বুঝেছিস? মাথা। কি বললি তুই? আই লাভ ইউ। 100 বার বল আর 100 বার কিস কর, তাহলে রাগ কমবে। আমি তোমার এই রাগের প্রতি দুর্বল অনেকটাই পাগলি। যেটা বলছিস সেটা কর। ওকে, 100 বার আই লাভ ইউ বলতে হলো আর 100টা কিস করতে হলো। এত কিছু করার পর নীলার রাগ কমলো। স্বামী স্ত্রীর মাঝে এমন পাগলামি থাকা ভালো, এতে দুজনের মাঝে ভালোবাসা বৃদ্ধি পায়।